বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4, ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে লম্বা লাইন, তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট, প্রভাব পড়বে না ঈদ যাত্রায়, আপাতত দাম বাড়াবে না সরকার। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা, 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা মিলবে উৎসব ভাতাও। এবং গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের, ভুক্তভোগী পরিবারকে ভাতা দেওয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা। তেহরানে বিমান হামলায় তেল ও পানি শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা। আর ইরানের সঙ্গে কোনো সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত সরকার জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনেও ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করেও ড্রোন ছোড়ে ইরান, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলা চালিয়ে খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ট্রাম্প বুঝতে পারছে না যে ইরানিদের মধ্যে পার্থক্য থাকলেও তারা এখনো ইরানি এবং ইরানের পাশে দাঁড়ায়। ইরানকে ভাগ করার ধারণা তাদের সহযোগিতা পাবে না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে সেখানে আক্রমণ না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইরানের আত্মসমর্পণ ভেবে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। অনেকেই অপেক্ষা করছেন রাত থেকে। তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাম্পের প্রতিনিধিরা বলছেন শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ কিছুটা কম।
জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষায় রাত ৩টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। গাড়িতে করে খাবার খাইছি, রাত্রে খাবার, সিয়ারি খাবার খাইছি। খাওয়ার পরে ওনারা যে স্টকের তেলটা ছিল সেই তেলটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই, তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। সকাল 6:30 থেকে এই লাইনে অপেক্ষমান। মহাখালী রেলগেটের ওই পার থেকে লাইন দিছি। এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। জরুরতের বেশি যাদের, তারা এটা নিয়ে যাচ্ছে। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, লাইনে আছি একদম শেষ মাথা থেকে। আস্তে আস্তে খুব এটা আগানোর যে ধরন সেটা আসলে খুব স্লো। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। বাংলাদেশের যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। যেটা আমাদের এখানে যেহেতু সেনাবাহিনী প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু সে ধরনের কিছু হবে না। শনিবার তো ডিপু বন্ধ থাকে। আমাদের যেটা স্টকে ছিল কালকে রাত্রে পর্যন্ত যা ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন আমাদের পাম্পে 10 লিটারও তেল নাই। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এলএনজি ও এলপিজি বহনকারী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে। জাহাজগুলোতে 4 লাখ মেট্রিক টনের মতো জ্বালানি আছে। চলতি সপ্তাহে আসছে আরও 7টি জাহাজ। মধ্যপ্রাচ্যে চলমান সংকটে দেশে জ্বালানি তেল ও গ্যাস সংকটের শঙ্কার মধ্যে আমদানি করা এলপিজি ও এলএনজি বহনকারী 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে। শনিবার জাহাজগুলো প্রবেশের পর বর্তমানে কুতুবদিয়া ও মহেশখালী জলসীমানায় অবস্থান করছে। এসব জাহাজের মধ্যে 5টি কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে, যেখানে এলএনজি রয়েছে 3,09,110 টন। এছাড়া ওমান থেকে 2টি জাহাজে আনা হয়েছে 41,488 টন এলপিজি। এর বাইরে আরব আমিরাত থেকে আসা আরেক জাহাজে আছে এমএজি। জাহাজগুলো সবে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল বলে জানান বন্দর সচিব। এছাড়া আরও অন্তত 4টি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজও এসেছে। জ্বালানি নিয়ে জাহাজগুলো বাংলাদেশ জলসীমায় থাকায় জনসাধারণের শঙ্কা অনেকটাই দূর করবে বলে জানান শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক। তবে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে সরকারকে জ্বালানি সংগ্রহের চিন্তার উপর জোর দেন তিনি। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে। আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। জ্বালানি নির্ভরতা আমরা যদি কাটিয়ে উঠে বহুমুখী থেকে আমরা যদি এটা আউটসোর্সিং করে যদি আমরা কালেকশন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে এই ধরনের যদি কোনো ধরনের জটিলতা যে কোনো দেশেই হোক, তাহলে আমরা আমাদের এই অর্থনীতিতে আমাদের যে সংকট, জ্বালানির যে সংকট, সেই সংকট আমরা মোকাবেলা করে আমাদের অর্থনীতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে রাখতে পারবো। হরমুজ প্রণালী ব্যবহার করে ইরাক, ইরান, কাতার, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে পণ্য আনা নেওয়া করে বাংলাদেশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন চালান আসায় দেশের জ্বালানি মজুত বেড়েছে। আপাতত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আতঙ্কিত হয়ে বাড়তি তেল না কেনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এদিকে পরিবহন মন্ত্রী জানান, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়বে না। আর সাশ্রয়ী নীতির কারণে এবার স্বাধীনতা দিবসে আলোকসজ্জা হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে ঈদ যাত্রা। যদিও চলমান পরিস্থিতিতে বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে দৈনিক জ্বালানি তেলের ক্রয় সীমা। রোববার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত থাকায় ঈদ যাত্রায় কোনো প্রভাব পড়বে না। জ্বালানি তেল এখনো পর্যন্ত আমাদের যে মজুদ আছে সেটা সন্তোষজনক, নিরাপদ। জ্বালানি তেলের দাম কোনো অবস্থাতে ঈদের আগে বাড়ছে না। আবার বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদ যাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদ যাত্রা ব্যাহত হওয়া
অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, রোববার নতুন চালান আসায় দেশে আরও বেড়েছে জ্বালানি তেলের মজুদ। আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, তাই গ্রাহকদের বাড়তি তেল না কেনার আহ্বান মন্ত্রীর। আপাতত আমরা দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে আমরা বলেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশ্বের অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডক্টর জুবাইদা রহমান বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। 14 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ প্রতি 10,000, মন্দির গির্জা প্যাগোডায় মাসে দেওয়া হবে 8,000 টাকা। এছাড়া মিলবে উৎসব ভাতাও। সচিবালয়ের ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। নির্বাচনে জয়ী হলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে সেই প্রতিশ্রুতি পূরণের পালা এবার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জানালেন, সরকারি ভাতা দেয়া শুরু হবে ঈদের আগেই। 14 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পাইলট স্কিমের আওতায় প্রতি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা থেকে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে প্রতিটি উপজেলা থেকে 2টি করে মোট 990টি মন্দির, 72টি উপজেলায় 144টি বৌদ্ধ বিহার এবং 198টি উপজেলায় 396টি গির্জা বাছাই করা হয়েছে। মাসিক ভাতা বাবদ ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000, খাদেম 2,000 টাকা পাবেন। আর মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের জন্য সব মিলিয়ে 8,000 টাকা করে পাবেন। ধর্মীয় উৎসবেও দেয়া হবে বোনাস। এই সম্মানী দিতে চলতি অর্থ বছরে 27 কোটি 13 লাখ টাকা প্রয়োজন হবে। আর 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আনতে সরকারের খরচ হবে 4,400 কোটি টাকা। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী। সারা দেশে 4.25 লাখ উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আসলে 15 লাখ লোক সরকারি এ সুবিধা পাবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা করে গুমের মতো ফৌজদারি অপরাধ করেও পলাতক শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। সকালে বিশ্ব নারী দিবস উপলক্ষে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলো ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে উদ্যোগ নেবে সরকার। কন্যা জায়া জননী আর বোনকে নিয়ে যে নারী জগৎ, দেশে এর একটি উল্লেখযোগ্য অংশ গেল 1 যুগেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজ স্বজনকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে গুমের শিকার পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বারবার ভারাক্রান্ত হয়ে পড়েন খোদ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীও। কেউ কথাও শুনতে চাইতো না। ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি। সবাই সবার মতো করে ভালো আছে, শুধু আমরা ছাড়া। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। আমরা এখন কষ্টে, যন্ত্রণা, এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। একটা জীবন কখনো কেউ ধরে নিয়ে পার করতে পারে না। ফৌজদারি অপরাধ করেও কোনো অনুশোচনা নেই জানিয়ে ফখরুলের অভিযোগ, উল্টো দেশ নিয়ে ভারত থেকে চক্রান্তের জাল বুনছেন শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গত 1.5 দশকে গুমের শিকার ব্যক্তি ও পরিবারগুলোর ভাতা এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবন যাপন করবার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি আজকে আপনাদের সামনে বলছি যে আমি ফিরে গিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্র ও দৃশ্য মাধ্যমে গুমের সঠিক তথ্য তুলে ধরতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। যন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি প্রার্থীর অভিযোগে ঢাকা 4 ও ঢাকা 16 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। বিজয়ী এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানির মামলা করা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য?
এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি, জুলাই আন্দোলনে হত্যাসহ 4 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খায়রুল আলম ও বিচারপতি মোহাম্মদ সকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে রায় জালিয়াতির অভিযোগে করা মামলা ও দুর্নীতি দমন কমিশনের করা মামলাসহ পৃথক 5 মামলায় খায়রুল হকের জামিন প্রশ্নে গত বছরের 26 অক্টোবর হাইকোর্ট রুল দেন। মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুদক ও রাষ্ট্রপক্ষকে 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছে ভুটান ও নেপাল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আগ্রহের কথা জানান দেশ দুটির রাষ্ট্রদূত। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামুদজি। পরে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূতরা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে তাদের সরকারের গভীর আগ্রহের কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ভবিষ্যৎমুখী সম্পর্ক জোরদারের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ সহ কুড়িগ্রামে ভুটানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক সহযোগিতা শক্তিশালী করতে সার্ককে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বড় পতনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে ঢাকার পুঁজিবাজারে। প্রধান সূচক হারিয়েছে 236 পয়েন্ট। প্রথম কর্মদিবসে লেনদেন হওয়া 390টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে 370টি কোম্পানির শেয়ারের। প্রধান সূচকে 5,240 পয়েন্ট নিয়ে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শুরু করে ঢাকার পুঁজিবাজার। প্রথম ঘণ্টাতেই সূচক কমে 126 পয়েন্ট। ধারাবাহিক পতনে এদিন 236 পয়েন্ট কমে নামে 5,004 পয়েন্টে। এদিন লেনদেন হওয়া 390টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম কমেছে 370টির, দাম অপরিবর্তিত থেকেছে 8টির আর বেড়েছে মাত্র 12টি কোম্পানির। 6 কার্যদিবস ধরে টানা কমতে কমতে দৈনিক লেনদেন নামে 5,000 কোটি টাকার ঘরে। আমেরিকান এবং ইসরায়েলের অ্যাটাক অন ইরান অ্যান্ড ইরানের যে রিটালিয়েশন ইন দ্য আদার মিডল ইস্টার্ন কান্ট্রিজ, সেখানে একটা প্যানিক ক্রিয়েট হয়েছে। এটা আমার মনে হয় একটু এক্সেসিভ রিঅ্যাকশন অফ আওয়ার মার্কেট। দেশের পুঁজিবাজারের এমন মন্দা অবস্থার জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আতঙ্ককে দায়ী করছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। এর আগে গেল সপ্তাহে পুঁজিবাজারে প্রধান সূচক কমে প্রায় 360 পয়েন্ট। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। অডিট প্রতিষ্ঠান এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট চুক্তি প্রণয়নকারী আইনজীবীদের মধ্যে সংস্কার আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিকেলে রাজধানীর পল্টনে পুঁজিবাজারের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নতুন সরকারের করণীয় শীর্ষক আলোচনায় আরও বলেন, তদারকি ব্যবস্থা ঠিকভাবে কাজ না করলে পুঁজিবাজার স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়বে। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা তৈরিতে অডিট ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কাঠামো ঠিকভাবে কাজ করতে হবে। এ সময় পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ নিশ্চিতে পরিবেশ তৈরির তাগিদ দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। পূর্বতন অন্তর্বর্তীকালীন সরকারের ভাষায় যে অর্থনীতি আইসিইউতে আছে, তো সেই রকম একটা পরিস্থিতিতে আমরা একটা পরিবর্তন করতে চাচ্ছি এবং এই পরিবর্তনের জন্যে জনগণ বিশাল এবং বড় ধরনের ম্যান্ডেট দিয়েছে। অর্থনীতির গণতন্ত্রীকরণের এক অন্যতম কায়দা হচ্ছে যে পুঁজিবাজার এবং তার বিভিন্ন বাজারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।